অজানা ভাইরাসে মরে যাচ্ছে বাগেরহাটের চিংড়ি। দিশেহারা চাষিরা কারণ খুঁজে পাচ্ছে না চিংড়ি গবেষণা কেন্দ্র। ভোগান্তির আরেক নাম বেনাপোল স্থলবন্দর। ইমিগ্রেশনে লাঞ্ছনা আর কাস্টমসে মাল হারানো নিত্যদিনের ঘটনা। আধুনিক ও ডিজিটালাইজ করা হচ্ছে সচিবালয়ের প্রবেশের গেট পাস ইস্যু ও বিতরণ পদ্ধতি। বসানো হয়েছে নতুন সার্ভার। ঈদের উচ্ছ্বাস নেই রাঙামাটিতে। মাথা গোজার ঠাঁই নিয়ে শঙ্কায় হাজার হাজার মানুষ। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি যোজনা আফরিন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অজানা ভাইরাসে মরে যাচ্ছে বাগেরহাটের চিংড়ি, যে কারণে দিশেহারা এই অঞ্চলে চাষিরা। যদিও গত বছরের তুলনায় এবার চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা বেশি, কিন্তু যে অবস্থা তাতে সে আশা পূরণ হবে না বলে আশঙ্কা চাষিদের। তবে কি কারণে চিংড়িতে এমন বিপর্যয় তার সুনির্দিষ্ট কারণ এখনো খুঁজে বের করতে পারেনি দেশের একমাত্র চিংড়ি গবেষণা কেন্দ্র। বাগেরহাট ঘুরে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন, আর সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি হাসান সুমন। দেশের চিংড়ির শতকরা ৮০% উৎপাদিত হয় খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলে, যেখান থেকে বছরে অর্জিত হয় প্রায় ৪,৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। কিন্তু এবার সেই চিংড়ি নিয়েই বিপর্যয়ে বাগেরহাটের চাষিরা। পানির মধ্যে আলাদা করে খুঁজে পাওয়াই কঠিন। একেবারেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণগুলোই চিংড়ির পোনা, যার উপরই স্বপ্ন বেঁচে থাকে মংলা বাগেরহাটের বেশিরভাগ পরিবারের। কিন্তু ঘেরে ছাড়ার পর এসব পোনার অর্ধেকই মারা যাচ্ছে, যাতে লাভ লোকসানের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ছে চাষিদের। চিংড়ি পোনা ছাড়িছে। কতটা? ২০০০। কতটা হবে? সব হবে? সব হবে না। ২০০০ মনে করেন আপনার ওর কিছু ওর অর্ধেক বেঁচে থাকবে। ভাইরাসই তো শেষ হয়ে যাচ্ছে। ভাইরাস না হলে তো এই দেশের মানুষ গেইনার হয়ে যেত। এখন তো মানুষ সব ধরা দিনাদায়ী করে গের করতেছে, মাছ ছাড়তেছে, ধরার আগে ভাইরাসে শেষ হয়ে যাচ্ছে। পুরো এলাকায় যতদূর চোখ যায় শুধুই চিংড়ির ঘের। বাগেরহাটের মংলা উপজেলার ১২,৫০০ হেক্টর কৃষি জমির মধ্যে ১০,৮৫৮ হেক্টর জুড়েই এমন চিংড়ির চাষ, যেখানে গত বছর প্রায় ৫,৫০০ মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হলেও এবার প্রত্যাশা আরও বেশি, লক্ষ্যমাত্রা ৫,৮০০ মেট্রিক টন। বেশ লাভবান হতাম। ইদানিং আমাদের যে ভাইরাস জনিত রোগে আমরা মৎস্যচাষীরা আপনার সর্বহারা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা চিংড়ি এখন রপ্তানি করতে পারছি না। এর কারণে আমাদের প্রোডাকশন কমে গেছে। র মেটেরিয়ালসের স্বল্পতার কারণে আমাদের রপ্তানি ব্যাহত হচ্ছে। হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেল, দেখা গেল যে আজকে ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেখানে ২৮ ডিগ্রি চলে গেল। ওইটা কিন্তু সহ্য করতে পারে না, তখনই সে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসে আক্রান্ত হয়। এবং মাছ দেখলেই আমরা অনেক সময় মনে করি যে ভাইরাস হয়েছে, বা এটা কিন্তু ঠিক না। যাই হোক, আমরা এই বিষয়ে গবেষণা আমরা করছি। তবে ভাইরাস এড়াতে অনেকে ঝুঁকছেন এমন আধুনিক পদ্ধতির দিকে, যেখানে সংক্রমণ ঠেকাতে নানা প্রযুক্তির ব্যবহার আছে, সময় মতো অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও। নেট দেওয়াটা হচ্ছে বাইরের থেকে কোনো পোকামাকড় বা জীবাণু কোনো কিছু ঢুকতে না পারে। অল্প জায়গায় বিস্তার মাছ পোষা যায় এই সুবিধালয়। এক সিজনে হয়তো বা এইটুকু জায়গার ভিতরে আমি হয়তো বা ২৫ মন ৩০ মন মাছ বিক্রি করতাম, আর সেখান থেকে আমি মনে করেন ২০০ মনের উপরে আমি মাছ বিক্রি করতে পারতেছি সেখান থেকে। তবে আধুনিক পদ্ধতির এমন চিংড়ি ঘের এখনও সেভাবে গড়ে ওঠেনি পুরো এলাকায়। তাই এবারকার বাস্তবতায় বৈদেশিক মুদ্রা অর্জনে ভাটা পড়তে পারে গুরুত্বপূর্ণ এই খাতে। হোয়াইট গোল্ড অর্থাৎ সাদা সোনা খ্যাত চিংড়ির এখন দৈন্যদশা। রপ্তানি পণ্য হিসেবে পোশাক খাতকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হচ্ছে, তার ন্যূনতম গুরুত্ব মিলছে না এই খাতে। কৃষকরা এরকম উন্নত প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন বটে, তবে সামনের দিনে এই খাতকে আসলেই বাঁচিয়ে রাখতে সরকারের যথাযথ পদক্ষেপ জরুরি বলে মনে করেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। প্লাবন রহমান, নিউজ 24, মংলা, বাগেরহাট। সংসদের সরকারি দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তারা আমানতে আবগারি শুল্কের হার বাড়ানো, গণহারে ১৫% ভ্যাট আরোপ, সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কড়া সমালোচনা করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নিয়ে এমন সমালোচনায় মুখর থাকে সংসদ অধিবেশন। আরো জানাচ্ছেন নাজিয়া গনা।
সদস্য জনাব মাহবুবুল আজম। সোমবার সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অর্থমন্ত্রীর সমালোচনা করেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও ব্যাংক হিসেবে আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে অনড় থাকায় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ফজলুল করিম সেলিম একগুঁয়েমি সিস্টেম বন্ধ করার কথা বলেন। ভ্যাট ধারাভাবে যে আপনি কয় টাকা করবেন, আপনার ভ্যাটের আওতা বাড়ান, আর প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ইসিআর মেশিনদের যে যাতে ভ্যাট দিতে বাধ্য থাকে, আর ভ্যাটের ব্যবসা অনুযায়ী আপনি এই ভ্যাট প্রয়োগ করেন। ধারাবাহিকভাবে ভ্যাট বিশ্বে কোথাও নাই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম অর্থমন্ত্রীর এবারের বাজেটকে নির্বাচন বিরোধী বাজেট বলে আখ্যায়িত করেছেন। 15% ভ্যাট প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, অর্থমন্ত্রী গণহারে ভ্যাট আরোপ করেছেন, যা যৌক্তিক নয়। এছাড়া তিনি ব্যাংক খাতে লুটপাটের অভিযোগও আনেন। বেসিক ব্যাংকের মূলধন ঘাটতির জন্য 1000 কোটি টাকা ওখানে দেওয়া হয়েছে তাদের মূলধনের জন্য। আমার জিজ্ঞাসা স্পিকার, কার টাকা আপনি দিচ্ছেন, কেন দিচ্ছেন? জাতি এটা জানতে চায়। কি কারণে? যে সমস্ত অযোগ্যতা দুর্নীতির কারণে তারা ব্যাংকের মূলধন লুটপাট করে খাবে, আর তার টাকা আমাকে দিতে হবে? আমরা ওই টাকা দিতে চাই না। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট দিয়ে অর্থমন্ত্রী নির্বাচনের আগে জনগণকে বিভ্রান্ত করেছেন বলে মন্তব্য করেছেন সরকারি দলের আরেক সাংসদ আবুল কালাম আজাদ। তিনি সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর দাবি জানান। আপনি বড় লোকদের বোঝা দিতে চান, কোটি কোটি টাকা ব্যাংকের লোক, আপনার ব্যাংকের টাকা এগুলো উদ্ধার করতে পারছেন না, ব্যাংকের অর্থ পাচার হয়ে যাচ্ছে বন্ধ করতে পারছেন না, আর নিম্ন মধ্যবিত্তের উপর আপনার চাপায় দিচ্ছেন। এটা আমি দৃঢ় প্রতিবাদ করছি। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। ভোগান্তির আরেক নাম বেনাপোল স্থলবন্দর। ভারতে যাওয়া আসার পথে ইমিগ্রেশনে লাঞ্ছনা কিংবা কাস্টমসের কাছে মালপত্র খোয়ানো সেখানকার নিত্যদিনের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে যাত্রীরা শিকার হন দালালদের উৎপাতের। বেনাপোল স্থলবন্দরে ধারাবাহিক প্রতিবেদন বৃত্তবন্দী বেনাপোলের তৃতীয় পর্বে হায়দার আলীর ছবিতে যাত্রী হয়রানির এমন নানা চিত্র তুলে এনেছেন লাকমিনা জেসমিন শর্মা। সকাল 8টা, ভারতে প্রবেশের আগে ইমিগ্রেশনের জন্যই দীর্ঘ এই লাইন। বেলা বাড়ার সাথে সাথে যার দৈর্ঘ্যও বাড়তে থাকে চোখের পলকে, অথচ অপেক্ষার সময় যায় কচ্ছপ গতিতে। কখনো কখনো তাই দিন কেটে যায় ইমিগ্রেশনেই। দুর্বল অবকাঠামো ও অব্যবস্থাপনার নানা অভিযোগ। তবু নিত্য প্রয়োজনে সব ভোগান্তি উপেক্ষা করেই বছরে প্রায় 13 লাখ যাত্রী যাতায়াত করছেন ভারতে। প্রয়োজন মিটিয়ে ভারত থেকে যারা ফিরছেন তাদের অভিজ্ঞতা আরও তিক্ত। আমার কাছে টাকা দাবি করে, টাকা দেন, টাকা ছাড়া নাহলে আপনার ই করে দিব, রিফিউজ করে দিব। দাঁড়ানোর কোনো জায়গা নেই, মানুষ গরু ছাগলের মতন ঠেলাঠেলি, যেরকম গরু ছাগল হাট বাজারে দাঁড়া করে এরকম। আজকেও যে একটা বিহেভ করলো, মানে যে একটা বকা দিল জাতি নিয়ে। আপনারা এখানে আসলে এখানের কথা বলেন, ওখানে গেলে ওখানের কথা বলেন, তাহলে আমরা যাবো কোথায়? বেনাপোল স্থলবন্দর দিয়ে যারা নিয়মিতই যাতায়াত করছেন তাদের অধিকাংশই অভিযোগ করছেন ভারতীয় ইমিগ্রেশনে বিভিন্ন ধরনের হয়রানির। তবে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু অনেকটা অভিযোগ কম। তবে তারা বলছেন কাঠামোগত দুর্বলতা এবং বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার কথা। উভয় দেশের কাস্টমসের বিরুদ্ধেই আছে অভিযোগ। তারা নিয়ম বহির্ভূতভাবে মালপত্র রেখে দেয়। আমার মানিব্যাগে ছিল $4000 আর বাংলা টাকা ছিল 7000, তার মধ্যে একটা টাকাও আমাকে দেয়নি। ফিরে আসার সময় বাংলাদেশ কাস্টম একটু ঝামেলা করে। চেকপোস্টের সামনেই দালালের দৌরত্ব। আইন শৃঙ্খলা বাহিনীর নেক নজরে সরকারের বিনামূল্যে দেওয়া ডিপার্চার বা বহির্গমন কার্ড 10 থেকে 50 টাকায় বিক্রি করছে দালালরা। কেউ কেউ আবার সেই কার্ডের তথ্য পূরণ করে দিয়ে ভারত গমনিচ্ছুদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা। আছে এমন আরও অনেক প্রতারণা। চেকপোস্ট রিলেটেড কিছু করেন? চেকপোস্টের কোনো কাজ? আপনারা কিসের ফর্ম লেখেন? ইমিগ্রেশন কার্ড, বহির্গমনের নাকি ডিপার্চার? কিন্তু ওই পারে গেলে আমাদের এই কাজটা করা লাগে না, এটা এমনিতেই পুলিশরা আমাদের কাছে দিয়ে দেয়, আমরা নিজেরা ফোন করে করি। এই যে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে যেখানে পাসপোর্ট চেক করছে 100 করে টাকা চাচ্ছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারীদের কণ্ঠে সেই আদিসুর। যাত্রী আগের থেকে অনেক হয়রানির থেকে বাঁচছে এবং মানুষ দ্রুত যেতে পারছে। এটা একটি কাজ হয়ে গেছে, টোটাল ইমিগ্রেশনটা দালাল মুক্ত করা সম্ভব হয়েছে। এই ধরনের যদি তথ্য থাকে যে ওই পাশে বিএসএফ বা কাস্টমস কর্তৃক তারা হয়রানির শিকার হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে যদি তথ্য থাকে আমরা বিএসএফের সঙ্গে কথা বলবো এবং এই ধরনের হয়রানি বন্ধের ব্যবস্থা করবো আর কি।
ইউনিফর্ম পরা এই লোকগুলো কুলি, যাত্রী হয়রানিতে তারাও কোনো অংশে কম নয়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো সীমান্ত আইন লঙ্ঘন করেই নো ম্যানস ল্যান্ডে অবাধে ঘুরে বেড়ায় এইসব লোকজন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, বেনাপোল স্থলবন্দর, যশোর। আধুনিক ও ডিজিটালাইজড করা হচ্ছে সচিবালয় প্রবেশের গেট পাস ইস্যু ও বিতরণ পদ্ধতি। নতুন এই পদ্ধতি কার্যকরের জন্য এরই মধ্যে বসানো হয়েছে নতুন সার্ভার এবং অটোমেশন। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে চালু হবে নতুন এই পদ্ধতি। জুবারা মাহমুদের প্রতিবেদন। বাগেরহাটের মোস্তফা চৌধুরী সচিবালয়ে এসেছেন এতিমখানার বিশেষ কাজ নিয়ে, কিন্তু জটিলতায় আটকে গেছে তার গেট পাস। আমি বাংলাদেশ এতিমখানা কল্যাণ পরিষদের চেয়ারম্যান। আমার বিভিন্ন সমস্যা বিভিন্ন এতিমখানার আছে, ভিতরে যেতে হয়, খোঁজখবর নিতে হয়, মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে হয়, কিন্তু আমরা পাস পাই না। শুধু মোস্তফা চৌধুরীই নয়, প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন কাজ নিয়ে কয়েকশো মানুষ আসেন সচিবালয়ের গেটে, কিন্তু হাতে লেখা সীমিত পাস পদ্ধতি কার্যকর থাকায় অধিকাংশ দর্শনার্থীকেই অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। আমার এই মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ আছে আমার নিজের, এই জন্য এসেছি। আমরা সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি, পাস নাকি শেষ হয়ে গেছে। এমন সমস্যার সমাধানে পাস পদ্ধতি ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থাপনায় যে কর্মকর্তা পাস ইস্যু করবেন তিনি দর্শনার্থীর নাম এবং পেশাসহ সচিবালয়ে আগমনের উদ্দেশ্য সার্ভারের মাধ্যমে সচিবালয়ের গেটে থাকা অভ্যর্থনা কেন্দ্রে পাঠাবেন। পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজড হওয়ার পরে সচিবালয়ে প্রবেশকারী দর্শনার্থীদের ঠিক এই জায়গাটি থেকে কাগজের পরিবর্তে দেওয়া হবে একটি স্মার্ট কার্ড, এবং সেই স্মার্ট কার্ডটি দর্শনার্থী গলায় ঝুলিয়ে সচিবালয়ে ঠিক ওই জায়গাটিতে স্থাপন করা স্ক্যানার মেশিনে স্ক্যান করে সচিবালয়ের মধ্যে প্রবেশ করবে। আধুনিকায়ন পাস পদ্ধতির কাজ তদারকি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ। পুরো বিষয়টি নিউজ 24-এর কাছে জানান বিভাগের সচিব কামাল আহমেদ। আমরা করতে চাচ্ছি সেটা হলো ওগুলোকে আমরা ওই ডিজিটাল করে ফেলার ব্যবস্থা করছি, অর্থাৎ যিনি দেবেন সেটা অনলাইনে গেটে এটা জানানো হয়ে যাবে, এবং আমরা চেষ্টা করব যে এবছর ডিসেম্বরের ভিতরে এই কাজ সম্পূর্ণরূপে সম্পাদন করার জন্য। সচিব জানান নতুন এই ব্যবস্থাপনা সকল মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিবের ক্ষেত্রে প্রযোজ্য হবে। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। আসছে ঈদ, কিন্তু রঙিন কাপড়ে আনন্দে নেচে ওঠেনি পাহাড় ধসে বাবা মা হারানো ছোট্ট মিমের মন। থালা হাতে তার সময় কাটে অভুক্তদের লাইনে। কখন খাবার আসবে আর কখন তা তুলে দিতে পারবে ছোট বোন সুমাইয়ার মুখে। পাহাড়ে ঘর ভাঙা স্বজন হারানো মানুষগুলোর ঈদ নিয়ে কোনো তাড়া নেই, হয়তো স্পর্শও করে না ঈদের খুশি। আশ্রয়কেন্দ্র উঠে গেলে কোথায় যাব, বিপর্যস্ত মানুষের শঙ্কিত জিজ্ঞাসা। রামিম হাসানের কাছে শুনবো সে গল্প। ছবি তুলেছে শেখ জালাল, আর সঙ্গে ছিলেন ফাতেমা জান্নাত মুমু। রাঙামাটির পাহাড় ধসে বাবা মা হারানো মিম সুমাইয়াকে দেখে অনেকেই আবেগে আপ্লুত হয়েছেন, কেঁদেছেন, জানতে চেয়েছেন তাদের কথা। সবাই যখন নিজের ছেলে মেয়েদের জন্য ঈদের রঙিন কাপড় কিনতে ব্যস্ত, 6 বছরের মিম তখন আশ্রয় কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে আহার জোগানোর যুদ্ধে। তার এখন রঙিন কাপড়ের স্বপ্ন নেই, আশা নেই দুরন্ত শৈশবের। কিভাবে 1.5 বছরের বোনকে খাওয়াবে সেই সংগ্রামে সে লিপ্ত, কারণ সে জানে তার বাবা মা এখন নেই, কিন্তু কখনোই যে আর ফিরবে না সেটা এখনো মানে না। মাটির তলে কে বলছে তোমার? আসবে না? বাবা মা কই? মিমকে করা এই প্রশ্নটা হয়তো অনেক নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এটাই এখানকার বাস্তবতা। আর এই বাস্তবতাকে সঙ্গে নিয়ে মিমকে চলতে হবে, কারণ তার বাবা মাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর উদ্ধারকর্মীরা বলছেন সেই সম্ভাবনা এখন আর নেই, হয়তো এটাই মিমের নিয়ত। আশ্রয় কেন্দ্রের এই জীর্ণ দেয়ালগুলো বয়ে বেড়াচ্ছে এরকম অসংখ্য স্বপ্ন ভাঙার গল্প।
সামনে ঈদ, কিন্তু ঘর ভাঙা মানুষগুলো ভাবছে আশ্রয় কেন্দ্রের পাট চুকলে যাবেন কোথায়। উৎসবের বিলাসিতা তাদেরকে পুলকিত করে না। এত শখ করে ঘরটা তুলছি ভাইয়া, এই ঢলের সঙ্গে চলে গেছে। 3 জন তো নিখোঁজ ভাইয়া। এখন বর্তমানে এক কাপড় নিয়ে আসছি, ভিজা কাপড়ে থাকতেছি ভাইয়া। আমরা এখন সামনে ঈদ, সামনে আমরা তো কিচ্ছু পাচ্ছি না ভাইয়া ঠিক মতো। আমি জীবনে ভাইয়া কল্পনা করি না ঘরগুলো বাড়িগুলো চলে যাবে ভাইয়া। এখন বর্তমানে আমরা আশ্রয় বিল্ডিং এর আশ্রয় নিচ্ছি ভাইয়া। বাচ্চা কাচ্চাদের কিছু নিয়ে যেতে পারছেন? মেয়ে ছেলে আছিল, একটা মেয়ে আছিল, কোনো রকম উপর থেকে বাঁচাতে পারছি ভাইয়া। আর কিচ্ছু নিতে পারিনি ভাইয়া, সবগুলো চলে গেছে ভাইয়া। পাহাড়ের নিষ্ঠুরতায় এই বৃদ্ধারও ঘর ভেঙেছে, পড়েছেন আকুল পাথারে। বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে ও 3 নাতিকে নিয়ে এরপর কোথায় যাবেন জানেন না। আমি কেমনে বাঁচবো? আমার তো নিজের শরীরে চলে না, কাল্লা তো নিঃশ্বাস বন্ধ হইয়া মরে যাইতাছি অসুখে। আমি বাঁচতেই আসি না, আমি কি করে বাঁচবো? প্রবাহমান নদীর মতো নানা রঙের জীবনগুলো হঠাৎই আটকা পড়েছে অদৃশ্য এক ধাঁধার মাঝে। এখান থেকে বেরোনোর পথ তাদের এখনো জানা নেই। রামিম হাসান, নিউজ 24, রাঙামাটি। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 270 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝুঁকিতে পড়েছে শহর রক্ষা বাঁধের বেশ কিছু অংশ। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তাহিদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা থেকে খোয়াই নদীর পানি বাল্লার সীমান্তে বাড়তে থাকায় চুনারা ঘাট থেকে জেলার শহর পর্যন্ত বাড়তি পানির চাপ অব্যাহত থাকে। পানি বাড়ার ফলে শহরের বিভিন্ন প্রতিরক্ষা বাঁধের কাছাকাছি পানি চলে গিয়েছে। এতে হুমকিতে পড়েছে শহরের কামরাপুর ব্রিজ, মাছুলিয়া, গরুর বাজার ও তাতইয়া ব্রিজ পয়েন্টের শহর রক্ষা বাঁধ। বাঁধ ভাঙনের হুমকিতে থাকায় আতঙ্ক বিরাজ করছে শহরবাসীর মাঝে। বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে রাত থেকে বালুর বস্তা ফেলে উপচে পড়া পানি বন্ধে কাজ করছেন এলাকাবাসী। এবারে তৃণমূলের সমস্যার সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। বৃষ্টি হলে জলাবদ্ধতা চট্টগ্রামের একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পানি নেমে গেলেও এখন চট্টগ্রামের সড়কগুলো জুড়ে দৃশ্যমান হতে শুরু করেছে তার ক্ষত। খানাখন্দ আর ভাঙা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাংলাদেশ লাইভে সেই সড়কগুলোর অবস্থায় তুলে ধরতে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের সড়কগুলোর এখন কি অবস্থা আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলেছিলেন এর আগেই, আসলে চট্টগ্রাম নগরীর সব সড়কের অবস্থা কিন্তু বেহাল। আমরা বলতে পারি কিন্তু প্রতি বছরে কিন্তু বর্ষণ আসছে, কিন্তু এইরকম আপনি যেভাবে দেখছেন এই সড়কের অবস্থাগুলি একই অবস্থা থাকে। কিন্তু এবারও কিন্তু আমরা কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। চট্টগ্রাম নগরের সব সড়কের অবস্থায় কিন্তু একই অবস্থা। চট্টগ্রাম শহরের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় 900 কিলোমিটার সড়ক রয়েছে সিটি কর্পোরেশনের আওতায়। সেই 900 কিলোমিটার সড়কের মধ্যে কিন্তু প্রায় 300 কিলোমিটার সড়কের অবস্থা কিন্তু বেহাল। এখানে যারা বাসিন্দা রয়েছেন, আমি যেখানে আছি হালি শহরের একটি এলাকায়, এখানের অবস্থা কিন্তু আরও করুণ বলে আমাদেরকে জানাচ্ছিলেন। এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা বলছিলেন আসলে খুব একটা সমস্যায় রয়েছে বলে তারা বলছেন কিন্তু বৃষ্টি পড়লে কিন্তু সড়কের উপরে থাকে পানি, আর যখন পানি নেমে যায় তখন সড়কের মাঝখানে থাকা হয় কিন্তু কানাখন্দক এবং বড় বড় গর্তের কারণে কিন্তু এই সড়ক সহ বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ঘটনা বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আবার পাশে রয়েছেন অনেক বাসিন্দা রয়েছেন, তারা খুব একটা বলতে পারি তারা আমাদেরকে এর আগেই বলেছিলেন, কিন্তু ভুক্তভোগী বলে বলেছেন, খুব সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। আসলে এই যে খানাখন্দকে ভরা এই যে আপনাদের যে সড়কগুলি রয়েছে, তো এই সড়কের উপর দিয়ে আপনারা চলাচল করেন, কীরকম সমস্যার সম্মুখীন বা কীরকম দুর্ভোগে আপনারা রয়েছেন বলে মনে করেন? আসলে এই হালিশহর এলাকাটা আমরা খুবই সীমাহীন দুর্ভোগে আছি। শুধু খালি মুষলধারে বৃষ্টি হলে হয় না, সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়।
শুধু হালিশহর এলাকা না, এদিক দিয়ে আপনার বড়ফুল এক্সেস রোড যা আছে, আমরা যেদিকে যাই কোনো দিকে মুভ করতে আমাদের সীমাহীন দুর্ভোগে পোহাতে হয়। আর যে গর্ত, এই গর্ততে যে বাজার যাওয়া বা আমাদের অফিসে যাওয়া, সে সব ক্ষেত্রে দেখা গেছে কি হয়তো দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট, বাচ্চা নিয়ে যাচ্ছি, পড়ে গেছে বা বাচ্চাকে রাখতে হবে। যে গর্ত, এই গর্ত বলা নাই। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি, অতি সত্বর আমাদের এই চিটাং মহানগরকে যেন একটা আমরা সুন্দর মহানগর হিসাবে গ্রিন সিটি, ক্লিন সিটি হিসাবে দেখতে চাই। বাচ্চা নিয়ে যাওয়া তো আরও কষ্ট, গাড়িতে উঠলে তো বাচ্চা ব্যথা পায়, মাথা ব্যথা পায়, ধাক্কা, গাড়িতে উঠলে তো গাড়িতে মানে সমস্যা বলতে বলা যায় না, হাঁটাও যায় না বাচ্চা নিয়ে, অনেক কষ্ট। শুধু এটা বলতে যাচ্ছি রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়। বাচ্চা কাচ্চা নিয়েও খুব মহিলাদের বেশি কষ্ট হয়। আর জলবদ্ধতা তো আছেই, একটু বৃষ্টি পড়লেই পানি উঠে যায়, পানি যাওয়ার পর গর্ত, গাড়িতে উঠলে তাও সমস্যা, হাঁটি গেলে তাও সমস্যা, মানে দুর্ভোগের শেষ নাই এখানে, এরকম অবস্থা। এখানে বাচ্চা অসুস্থ হলে সময় মতো ডাক্তারকে দেখতে আসতে পারে না, বৃষ্টি জমে যায় রাস্তার ভিতরে, এবং বাচ্চা অসুস্থ হলে আমরা কীভাবে ঘরে বসে রাখবো? অবশ্যই আমাদের ডাক্তার কাছে পৌঁছতে হয়, রাস্তার কারণে আমরা ডাক্তার কাছে পৌঁছতে পারি না। একটু বের হইলেই গর্ত ভিতরে আমরা পড়ে যাই, এখানে কোনো একটু কাজ করে আবার ভেঙে যায়। কীভাবে সে সরকার কাজ করে আমরা নিজেরাও জানি না, কারণ আমাদের গরিবের জন্য এটা একটা নিরাপদ আশ্রয় হয় না। কেন আমরা কি মানুষ না? আমাদের জন্য কি সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারি না? আমরা সিটি কর্পোরেশনে আসে 1 বছর ধরে, রাস্তাগুলো অনেক ভাঙ্গা, ওগুলো কাজ করে চলে যায়, একটু করে কদিন পরে ভাঙে যায়, অনেক গাড়ি পড়ে যায়, তারপরে কিছু গাড়ি উল্টে যেতে চায়, বাচ্চা কাচ্চা পড়ে যায়, রাস্তাগুলো বেশি ভাঙ্গা। তো সিটি কর্পোরেশন কাজগুলো ভালো করে দেয়, এটাই অনুরোধ। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা রয়েছেন তারা এই সড়ক দিয়ে চলাচল করে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন আসলে তাদের দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু শুধু আমরা বলতে পারি, শুধু এই যে হালিশহরের এই সড়কটি নয়, চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট, বহদ্রহাট সহ বিভিন্ন সড়কের অবস্থা কিন্তু এইরকম বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চাই, কিন্তু আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কিন্তু আমরা কথা বলেছি। মেয়র মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে সড়কের অবস্থা, যেগুলি সমস্যা দেখা দিয়েছে, সেই সড়কগুলো কিন্তু বৃষ্টি থামলে কিন্তু তারা এই যে সড়কগুলির সংস্কারের কাজ শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে বাংলাদেশ লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। একদিকে একটু বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক, অন্যদিকে বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়িতে নাকাল খুলনাবাসী। মানববন্ধন, দাবি, প্রতিবাদ কোনো কিছুতেই যেন টনক নড়ছে না প্রশাসনের। কবে মিলবে এর থেকে মুক্তি, এমন প্রশ্ন এখন এই শহরের মানুষের। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা শিপইয়ার্ড মোড় থেকে বাংলাদেশ লাইভে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। খুলনা মহানগরীর সড়কগুলোর এখন কি অবস্থা আমাদের জানান। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে খুলনা মহানগরীর 45 কিলোমিটার সড়ক ইতিমধ্যে খুঁড়ে সেগুলো ওয়াসার পাইপ বসানোর কাজ চলছে। আর এই খোঁড়াখুড়ির কারণে নগরীতে একদিকে যেমন বেড়েছে যানজট, অন্যদিকে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, প্রতিদিন ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে। গোটা নগরীর যে প্রধান সড়কগুলো, সেই সড়কগুলো খানাখন্দকে ভরে গেছে। আমরা এখন সকালে জানিয়েছি যে শিপইয়ার্ড রোড এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক, শিপইয়ার্ড সড়কে, সেখানকার পরিস্থিতি আমরা জানিয়েছি। আমরা এখন অবস্থান করছি খুলনা মহানগরীর যে প্রধান সড়ক খানজাহান আলী সড়কটির এখানে। আপনি দেখছেন যে এখানে সড়কের মাঝ বরাবর যে পাইপলাইনটি বসিয়েছে সেটি মেরামত করার পরে সেখানে পিচ ঢালা করার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতা বা সমন্বয়হীনতার কারণে নানা অভিযোগ উঠেছে ওয়াসার বিরুদ্ধে। সেই অভিযোগের কারণে আপাতত ওয়াসা ইট বিছিয়ে যান চলাচলের উপযুক্ত করার চেষ্টা করছে। এই অবস্থা গোটা খানজাহান আলী সড়কের, অর্থাৎ শহরের মাঝ দিয়ে যে সড়কটি চলে গেছে, একেবারে ঢাকামুখী যে সড়কটি চলে গেছে, সেই সড়কে এই গোটা সড়কের অবস্থাই এরকম। আর এর ফলে আপনি দেখছেন যে বিপুল সংখ্যক যানজটের সৃষ্টি হয়েছে এখানে, এবং যানবাহন ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। খুলনা বিভাগীয় শহর হওয়ায় ঈদের কেনাকাটায় কিন্তু খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলো থেকে এখানে মানুষ ছুটে আসে।
সেই সমস্ত মানুষজন কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। এই যে দুর্ভোগ এবং এর থেকে লাঘবের কোনো উত্তরণ বা ওই লাঘবের কোনো পরিকল্পনা আছে কিনা খুলনা সিটি কর্পোরেশন, সে বিষয়ে আমরা এখন জানতে খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং সাবেক তুখোর ছাত্রনেতা আলী আকবর টিপুর সঙ্গে কথা বলবো। আপনি তো সব দেখছেন এবং জানছেন, বুঝছেন যে ওয়াসার খোঁড়াখুড়ি যে অবস্থা সৃষ্টি হয়েছে, গোটা নগরীটা একটা জঞ্জালের নগরী তৈরি করে ফেলছে। এ বিষয়ে আপনার বক্তব্য? আমি নিউজ 24-কে আমি ধন্যবাদ দিই, পাশাপাশি খুলনা নগরবাসীকে আগামী ঈদের শুভেচ্ছা আমি জানাচ্ছি। আসলে এটা একটা মেগা প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা খুলনাবাসীর জন্য একটি উপহার স্বরূপ প্রায় 26,000 কোটি টাকা এই মানুষকে সুপেয় পানি পাওয়ার জন্য এই খুলনা নগরবাসীকে এই অনুদানটির ব্যবস্থা উনি করে দিয়েছিলেন, এই সাহায্যটি করেছিলেন। এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে আমরা খুলনাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি এটা চায়নার সাথে একটা সংযোগ আমরা জানি যে স্থাপিত হয়েছে, চায়না এই কাজটি করছে, চায়না বাংলাদেশ যৌথভাবে। তবে খুলনার ওয়াসা এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়াগুলো হাতে নিয়ে অগ্রসর হচ্ছে, কিন্তু সেই প্রক্রিয়ার জায়গাটা আমরা স্লোথ পাচ্ছি, আমরা সে জায়গাটা আমরা আসলে ক্লিয়ার কোনো কনসেপ্ট আমরা পাচ্ছি না। এবং নগরবাসীর আপনি দেখতে পাচ্ছেন যে নগরবাসীর চরম দুর্ভোগ, এই দুর্ভোগটি আমাদের আজকের না, এই দুর্ভোগটি প্রায় বিগত 1 বছর ধরে এই দুর্ভোগটি আছে। আরও হয়তো ইন্ডিয়া আমাদেরকে যে কথাগুলো বলছে যে আরও হয়তো এই দুর্ভোগটি আরও আমরা মনে করছি 6 মাস আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আগামী 6 মাসের মধ্যে এই প্রজেক্টটি শেষ হবে, এরকম একটি কথা আমাদের সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে যে আমাদের মিটিং হয়েছিল, সাধারণ সভা হয়েছিল, সেই সাধারণ সভায় তারা উপস্থাপন করেছিলেন। কিন্তু সেটা না হয়ে আমরা এখন শুনছি যে এটা আগামী আরও 1.5 বছর ব্যাপী এই কাজটি চলমান থাকবে এবং আমাদের নগরবাসী ঠিক এই একই অবস্থায়, এই একই পরিবেশের মধ্যে দিয়ে এই যানজট যুক্ত একটি শহর এবং ওয়াসার যে স্লোত গতি, যে স্লো বিষয়টি আছে, সেই স্লো বিষয়টি নিয়েই তারা কাজ করছে, আমাদের কাছে এটা মনে হয়েছে এবং বারবার আমরা তাগিদ দিয়েছি। আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আলী আকবর টিপু বলছিলেন যে সমন্বয়হীনতার একটি বিষয় এখানে উঠে এসেছে। ওয়াসা এবং সিটি কর্পোরেশনের মধ্যে যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতায় সাধারণ মানুষের দুর্ভোগকে বাড়িয়ে দিয়েছে। কাজের যে মেয়াদ ছিল সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আরও এক্সটেনশন হয়েছে, তারপরেও কিন্তু কাজের মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সব মিলে ওয়াসার খোঁড়াখুড়িতে খুলনাবাসী আপাতত যে নাকাল অবস্থায় আছে, এই অবস্থার আপাতত কোনো অবসান হচ্ছে না। এই ছিল খুলনার সর্বশেষ রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে নিউজের সর্বশেষ। শামসুজ্জামান শাহীন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা শিপইয়ার্ড মোড় থেকে বাংলাদেশ লাইভে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামসুজ্জামান শাহীন। নিউজ 24 সংবাদে এ পর্যায়ে নিব একটি বিরতি, ফিরব একটু পর। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। 26 বছরের সমাধান হয়নি রোহিঙ্গা সমস্যার। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে রয়েছে নানা জটিলতা, তাই মানবিক দিক বিবেচনায় তাদের অন্য জায়গায় পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে উদ্বাস্তু এসব মানুষ ক্রমেই সংঘাতময় কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় সামাজিক অস্থিরতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। ইসমত আর এই প্রতিবেদন আর জানাচ্ছেন মামুনুর রশিদ। নানা কারণে যুদ্ধবিগ্রহ হয় দেশে দেশে, আর প্রাণ যায় উলুখাগড়ার। যারা বেঁচে যায় প্রাণ না হারালেও এসব মানুষ হয়ে পড়ে আশ্রয়হীন। মিয়ানমার সরকারের জাতিগত দমন অভিযানে এমনই বাস্তুহারা মানুষের ভিড় বাড়ছে কক্সবাজারে। রোহিঙ্গাদের বাংলাদেশ অভিমুখে প্রথম যাত্রা শুরু হয় 1992 সালে। তারপর দফায় দফায় দেশটির সরকারি বাহিনীর নির্যাতনে বর্তমানে সেই সংখ্যা ছাড়িয়েছে কয়েক লাখ। তারা সবসময় বলে যে যেই জায়গাতে আমাদের সেফটি সিকিউরিটি হবে, জীবন প্রতি ভয় বেশি না থাকবে, তাহলে আমরা সেখানে ফিরে যাব। অবৈধ অনুপ্রবেশকারী এসব শরণার্থীর বসবাস কক্সবাজার, কুতুপালং, নোয়াপাড়া সহ রেজিস্ট্রার্ড ও নন রেজিস্ট্রার্ড ক্যাম্প ও আশপাশের গ্রামে। নানা সীমাবদ্ধতার কারণে দিন দিনই তারা জড়িয়ে পড়ছে নানা উপকর্মে, যার কারণে ঘটছে আইনশৃঙ্খলার অবনতি। শ্রম বাজারে ধস নেমেছে, স্থানীয় মানুষ কাজ পাচ্ছে না, বেকার। তারপরে এরা
মাদকের ব্যবসা করছে, মাদকের ব্যবসার সাথে এরা ওতপ্রোতভাবে জড়িত। এমন পরিস্থিতি ও মানবিক কারণে রোহিঙ্গাদের দুর্গম চরে সরিয়ে নেওয়ার কথা ভাবছে সরকার। এই সিদ্ধান্তে অখুশি নয় প্রাণ বাঁচাতে কাঁটাতারে সীমান্ত পাড়ি দেয়া সর্বহারা মানুষ। নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি থাকলেও তাদের মনে দগদগে ক্ষত হয়ে আছে 2016 সালে দেশটির সরকারি বাহিনীর নির্যাতন। যারা আছে এরা যেভাবে নাগরিক যদি মানে নিচ্ছে এইভাবে যদি মানে দিলে আমরাও যাইবার ওখানে একভাবে মানে চলাচল করতে হবে, করতে দিলে দুই দশকেরও বেশি সময় ধরে 6 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে। কম মজুরিতে তাদের ব্যবহার করায় বাড়ছে সামাজিক অস্থিরতা। তাই তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ঈদ উপলক্ষে মিরপুরের বেনারসি পল্লীতে তেমন বিক্রি হচ্ছে না। অনেকেই ঈদ শপিং করছেন ভারতে গিয়ে, তাই দেশি মার্কেটে বিক্রি কিছুটা কম বলে জানান বিক্রেতারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। মিরপুরের বেনারসি পল্লী ঈদ উৎসবকে কেন্দ্র করে যেখানে লাগতো কেনাকাটার ধুম, সেই বেনারসির মাঠ এখন ধুধু বালুচর। ক্রেতার আশায় এখন মাছি মারতেই বাকি বিক্রেতাদের। লাল নীল বেগুনি শাড়িতে সোনালি রূপালী কারুকার্য সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। এনেছেন ভারতীয় শাড়িও। সেই ভারতে গিয়ে ক্রেতারা নিজেরাই কিনে আনছেন শাড়ি, তাই দেশে বিক্রি কম, এমন অভিযোগ বিক্রেতাদের। এমনভাবে ইন্ডিয়া ভিসা দিচ্ছে যে ভিসার কারণে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক চলে যাচ্ছে, আমাদের কিনা বেচাই নাই। তো আমরা যে পরিস্থিতিতে অনেক টাকার মাল উঠাইছি কিন্তু সেল নাই, আমরা পার্টিকে টাকা দিতে পারি না, বনিবারটা করতে কষ্ট হচ্ছে। প্রায় 20 বছরের মতো এই লাইনে, কিন্তু এরকম খারাপ এই প্রথম, কারণ আমরা কাস্টমারই পাইতেছি না। এরই মাঝে দেখা মেলে কিছু ক্রেতার। তারা জানান শাড়ি কিনছেন একাধিক, এর মাঝে আছে দেশি বিদেশি দুটোই। 7টা শাড়ি কিনেছি, সুতি কিনছি 4টে, 2টা কাতান আর হলো কোটা 2টে। ঈদ উপলক্ষে ইন্ডিয়ান কোটা আর সুতি শাড়ি। বেনারসি নেওয়া হয়েছে একটা, আরেকটা মনে হয় ইসের পিওরের মধ্যে না, হ্যাঁ, আর একটা জামদানি দেখতেছি। আমার ওয়াইফের জন্য, বোনের জন্য, আমার যেটি আপার জন্য। ট্রেডিশনালের মধ্যে একটু সফট টাইপের কিছু, মানে হালকা, যেটা পরতে আরামদায়ক হবে, গরম যেহেতু এখন সিজন। অনেক ক্রেতাই না বুঝে ভারত থেকে বেশি দামে শাড়ি কিনছেন, যা দেশের বাজারে আরও কম দামে পাওয়া যায় বলে মত বিক্রেতাদের। তাদের বিশ্বাস ভারতের শাড়ির বাজারকে টেক্কা দিয়ে দেশীয় শাড়িও করতে পারে বাজিমাত। তবে এ ব্যাপারে চান সরকারি সহযোগিতা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে কুমিল্লা, নওগাঁ ও সাতক্ষীরার বিপণী বিতানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। কুমিল্লা ও নওগাঁ প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ক্রেতাদের ভিড়ে মুখরিত কুমিল্লার বিপণী বিতানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিক্রিকিনি। তবে এবছর কুমিল্লায় দেশি বিদেশি কাপড়ের চাহিদা সমান বলে জানান ক্রেতা বিক্রেতারা। মহিলাদের কালেকশন অনেক ভালো আছে এবং কি আমাদের এই দেশীয় কালেকশনের দিক থেকেও কম। ঘাগরা প্যাটার্নগুলো খুব ভালো চলতেছে, ইন্ডিয়ান ঘাগরা প্যাটার্নগুলো এবং কি জর্জেটের কাটা পিস, জর্জেটের ক্যাটালগের মালগুলো খুব ভালো চলতেছে। নওগাঁর বিপণী বিতান ও মার্কেটগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। জর্জেট শাড়ি একটা নিলাম, আরেকটা নিব, 3 পিস দেখবো, নিজের জন্য পরিবারের জন্য কিনতে আসি। সাতক্ষীরায় জমে উঠেছে ঈদ বাজার। তবে এবার পোশাকের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আর মার্কেটগুলোতে মানসম্মত দেশীয় পোশাক থাকলেও ভারতীয় পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানান বিক্রেতারা। আমাদের ড্রেসের চাহিদাগুলো হচ্ছে আপনার বাহুবলী, তারপর হচ্ছে লং, আপনার স্কার্ট চলতেছে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে, নাগালের মধ্যে থাকে, তো তেমনিভাবে এগুলোর দামগুলো রাখা হয়েছে। এবার ঈদে কুমিল্লা, নওগাঁ ও সাতক্ষীরায় কয়েকশো কোটি টাকার পোশাক বিক্রির আশা করছেন বিক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর।
আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ফিন্সবেরি পার্কের মসজিদে একাই হামলা চালিয়েছেন গ্রেফতারকৃত 47 বছর বয়সী ব্যক্তি। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম ড্যারেন অসবর্ন বলে জানিয়েছে পুলিশ। 4 সন্তানের বাবা অসবর্ন কার্ডিফের বাসিন্দা। রবিবার রাত 12টা 20 মিনিটে যুক্তরাজ্যের ফিন্সবেরি পার্কে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হয়ে আসা মুসলিমদের টার্গেট করেছিলেন অসবর্ন। মুসল্লিদের অনেকে তারাবির নামাজ শেষে যখন বাড়ি ফিরছিলেন সেই সময়টিকেই কাজে লাগিয়েছেন তিনি। হামলার পর থেকে একে ইসলাম বিদ্বেষী হামলা বলে অভিহিত করে আসছেন মুসলিম নেতারা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, লন্ডন ব্রিজ ও ব্রিটিশ পার্লামেন্টে হামলায় এক মুসলিমের সম্পৃক্ততা পাওয়ার পর থেকে ব্রিটেনে ইসলাম বিদ্বেষী আক্রমণ বেড়েছে। ধর্মীয় বিদ্বেষ ও বিভেদের এই প্রেক্ষাপটে ফিন্সবেরি মসজিদের প্রার্থনায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিরোধী নেতা জেরেমি করবিন। উত্তর কোরিয়ার বন্দি দশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর মারা গেলেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ওটো ওয়ার্মবিয়ার। তার মৃত্যুর ঘটনায় বন্দি অবস্থায় উত্তর কোরিয়ার শারীরিক নির্যাতনকে দুষছেন ওয়ার্মবিয়ারের বাবা মা। গত সপ্তাহে তাকে মুক্তি দেয় পিয়ংইয়ং। তার পরিবারের দাবি, ওটো অসুস্থ হয়ে 1 বছর উত্তর কোরিয়ার কারাগারে কোমায় ছিলেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র ছিলেন ওটো। গেল বছর কোরিয়ার একটি রাজনৈতিক ব্যানার চুরির চেষ্টার অভিযোগে আটক হন তিনি। পরে একই বছরের মার্চে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ওয়ার্মবিয়ারকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তার বিরুদ্ধে 15 বছর সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন উত্তর কোরিয়ার আদালত। এরপর খাদ্য বিষক্রিয়ার কারণে দীর্ঘদিন কোমায় ছিলেন ওটো। এদিকে মার্কিন এই শিক্ষার্থীর মৃত্যুতে শোক জানিয়ে উত্তর কোরিয়ার প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। It's great to have you at the White House. নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। অজানা ভাইরাসে মরে যাচ্ছে বাগেরহাটের চিংড়ি, দিশেহারা চাষিরা, কারণ খুঁজে পাচ্ছে না চিংড়ি গবেষণা কেন্দ্র। ভোগান্তির আরেক নাম বেনাপোল স্থলবন্দর, ইমিগ্রেশনে লাঞ্ছনা আর কাস্টমসে মাল হারানো নিত্যদিনের ঘটনা। আধুনিক ও ডিজিটালাইজড করা হচ্ছে সচিবালয় প্রবেশের গেট পাস ইস্যু বিতরণ পদ্ধতি, বসানো হয়েছে নতুন সার্ভার। এবং ঈদের উচ্ছ্বাস নেই রাঙামাটিতে, মাথা গোজার ঠাঁই নিয়ে শঙ্কায় হাজার হাজার মানুষ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।